শুনছেন গল্পের দ্বিতীয় পর্ব। চৌহান রাস্তা বানাতে বানাতে সামনে নামছিল আর কথা বলছিল। ওর ইচ্ছে একটা নিজের এজেন্সি খোলার। এখনো একজনের আন্ডারে কাজ করছে, তাই টাকাটা সেভাবে পাচ্ছে না। ও বলছিল ওর গ্রামের কথা। সেবা থেকে খাদ বরাবর বেশ কিছুটা নামলে ওর গ্রাম। এখন নাকি সেবার দেবতা ওর গ্রামে আছে, তাই গ্রামে প্রতিদিন পুজো হচ্ছে। পুজোর শব্দটি শুনলেই আমি যেন চারপাশে হঠাৎ করে ধূপ ধুনোর গন্ধ পাই। তাই অতীতে সাঁতার কাটতে শুরু করে তখন আবার ফিরে গেছি সরস্বতী পুজোর অঞ্জলিতে। আকাশ দাঁড়িয়ে আছে একটু দূরে। অ্যাপার্টমেন্টের সবাই অঞ্জলির ফুল হাতে নিচ্ছে। আমি হলুদ রঙের শাড়ি পরে মুখ নিচু করে আকাশের দিকে আর চোখে দেখতে দেখতে হাসছি। ওর মা পাশে দাঁড়িয়ে। আকাশ মার চোখ বাঁচিয়ে আমার দিকে তাকানোর চেষ্টা করছে। তখন পুরোহিত মশাই বলে যাচ্ছেন, ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে विश्वरूपे विशालाक्षी विद्यांग देही नमस्तुते। मैडम, सामने का रास्ता बहुत खराब है, मेरे हाथ पकड़िए। চৌহান হাত বাড়িয়ে দিয়েছে। ট্রেকে কাউকে হেল্প করা একেবারেই নিয়ম না, কিন্তু আজ সম্ভবত ও বুঝেছে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আমি ওর বাড়ানো হাতটা ধরলাম। ও আস্তে আস্তে পাথর বাঁচিয়ে আমাকে নিয়ে নিচে নামতে শুরু করলো। আর আমি আবার ডুব মারলাম অতীতের সমুদ্রে। বন্ধুদের সাথে উইকেন্ড প্ল্যান করে হঠাৎ দীঘা যাওয়া হচ্ছিল সেবার। বাবা মাকে অনেক বলে তবে রাজি করিয়েছিলাম ছেলে মেয়ের একসাথে দীঘা যাওয়াটা। আমাদের হিস্ট্রি বিভাগের সাথে কিছু ফিজিক্স আর কেমিস্ট্রির লোকজন ছিল, যাদের আমি বেশিরভাগকেই চিনতাম না। তখনই আকাশের সাথে পরিচিত হয়েছিল। 5 ফুট 10 ইঞ্চির ভীষণ সুন্দর ছেলেটা হঠাৎ করেই চোখ কারে ভিড়ের মধ্যে। দীঘা পৌঁছে হোটেলে চেক ইন করেই আমরা সবাই দৌড়েছিলাম সমুদ্র দেখতে। সমুদ্রের বন্ধনহীন মুক্তিতে মিশিয়ে নিতে চাইছিলাম নিজেদের হঠাৎ পাওয়া মুক্তিকে। কিন্তু সমস্যা করছিল বোল্ডারগুলো দিয়ে আকাশ তখন অনেকটা নেমে গেছে। বন্ধুরা আগেই দৌড়েছে সমুদ্রের দিকে। আকাশ কিছুটা এগিয়ে গিয়েই কি মনে হতে ফিরে এলো। আমি তখন নিজেকে দোষ দিচ্ছি পায়ের হিলটার জন্য। ও এগিয়ে এসে ঠিক এভাবেই হাত বাড়িয়ে দিয়েছিল। তখনও আমি জানি না ও একদিন আমার হবে। তখনও বন্ধুত্বের শিকল ভাঙতে পারিনি। তখন গোধূলি আলো ছিল, সমুদ্রের শব্দ ছিল, আর ছিল এক যুবতী মেয়ে আর ছেলের একে অন্যকে হঠাৎ চেনার সুখ। প্রচন্ড শব্দে আমার চেতনা ভেঙে গেল। সামনে ছোট ছোট পাথরের পাশ থেকে তীব্র বেগে বইছে রূপিন নদী। সে বড় মায়াবী দৃশ্য। সূর্য উঠে গেছে। চারপাশের পাহাড় জঙ্গলের মাঝে দাঁড়িয়ে সেই প্রচন্ড শব্দে বওয়া রূপিন নদী আমাকে আমার অতীত থেকে বারবার নিয়ে আসছিল বর্তমানে। নদীকে দেখলেই আমি বড় আনন্দিত হই। নদী বড়ই গতিময়। যা হয়েছে তাকে পাশে সরিয়ে নতুনের দিকে এগিয়ে চলে। পিছনে শুভদা এসে দাঁড়িয়েছে। অনিমেষদা এগিয়ে এলো। মিতা, কিরে, কেমন আছিস? হাঁটতে পারবি? ওরা প্রত্যেকে চিন্তিত, কারণ আমি প্রায় 1.5 ঘন্টা আগে বেরোলেও ওরা আমাকে এত তাড়াতাড়ি ধরে নিল। অনেক আস্তে হেঁটেছি আমি। এই স্পিডে চললে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে। আর পাহাড়ি পথে, বিশেষ করে এত নির্জন জঙ্গলের মাঝের পথে অন্ধকার বড়ই বিপজ্জনক। ঠিক যেমন কাল রাত্রে যখন ওদের সবাইকে অনেক বলে আমি বারান্দাতে এসেছিলাম, ওরা নিচের ঘরে শুয়েছে। ঘরের পুরোটা জুড়েই কম্বল আর লেপ পাতা। তাই গৌরব সকালে বলছিল জামা খুলে ঢুকতে। সবাই ওখানেই ঘুমোবো। আমি একটা চৌকিতে বসলাম। লেপগুলো সব ঘরে আছে। প্রচন্ড ঠান্ডা বেড়ে গেছে। চাঁদটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে আকাশে। চারিদিকে কি অদ্ভুত নিস্তব্ধতা। কেউ কোথাও জেগে নেই। বাড়ির পিছনের জঙ্গল থেকে কিছু একটা অদ্ভুত স্বরে ডেকে উঠল।
আর সঙ্গে সঙ্গে কিছু যেন একটা স্পর্শ করলো আমার পিঠ। আমি চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে দেখি রিতম দাঁড়িয়ে। চাঁদের আলো সামনের কার্নিশ থেকে চুঁয়ে চুঁয়ে নামছে নিচে। ওর মুখের কিছুটা আলোতে উন্মোচিত, কিছুটা অন্ধকারে ঢাকা। কি ব্যাপার এখানে? আমি ভাবলাম তোমরা সবাই ঘুমিয়ে গেছো। আমি কথা বললাম। ও আমার চোখ থেকে চোখ সরালো না, কিন্তু কোনো উত্তরও করলো না। চুপ করে আমার পাশে বসলো। ঘুম আসছে না, ভাবলাম তোমার সাথে কিছু কথা বলি। তুমি শুলে না কেন? আমি মুখটা ঘুরিয়ে নিলাম অন্যদিকে। ওর চোখের দৃষ্টি বড় আকর্ষণীয়, চুম্বকের মতো টেনে ধরছিল ওর পুরুষালী সৌন্দর্য। আমি আর বেশিক্ষণ ওর দিকে তাকালে জানি না নিজের সাথে কতক্ষণ যুদ্ধ করতে পারতাম। আমি উত্তর দিলাম না, কিন্তু বড় মৃদু কণ্ঠে গুনগুনিয়ে উঠলাম। রিতম চুপ করে দাঁড়িয়েছিল পুরো সময়টা। বাতাস থমকে গেছিল, প্রকৃতি স্তব্ধ হয়ে শুনছিল তার শতাব্দী প্রাচীন গাম্ভীর্যকে কেউ যেন ভাঙার চেষ্টা করছে। আমরা দুজনেই অনেকক্ষণ চুপ করেছিলাম। সেই মায়া ধরা প্রকৃতি ভুলিয়ে দিচ্ছিল সবকিছু। অনেকক্ষণ পর রিতম মুখ তুলে তাকালো। মিতা, একটা ভীষণ জরুরি কথা। আমি মুখের ওপর আঙুল তুলে চুপ হবার ইশারা করলাম। সেই মায়াবী প্রকৃতি ঘুমিয়ে পড়েছে তখন। আমাদের ক্ষমতা কি তাকে ঘুম ভাঙিয়ে দিই? রিতম এগিয়ে এলো আমার কাছে। পেইন কিলার আছে, খেয়ে নাও মিতা। আমি আবার মিষ্টি করে হেসে মুখটা অন্যদিকে নিলাম। আমার লাগবে না, একটু সহ্য করার ক্ষমতা রাখি। রিতম মুখ নিচু করে সরে গেল। কিন্তু শুভদা কথা বলল, দেখ মিতা, আমরা জানি তুই কতটা স্ট্রং, কিন্তু বোঝ আজকের রাস্তা খুব খারাপ। যদি তুই পিছিয়ে পড়িস আমরাও যেতে পারবো না। এখানে জেদ করে লাভ নেই। আমি তখনও মুখটা অন্যদিকে দিয়ে আছি দেখে প্রো এগিয়ে এলো। এই শুভদা, এরকম বলো না তো। মিতা দৌড়ে পাহাড়ে চড়া মেয়ে, ও কিনা আমাদের দেরি করিয়ে দেবে। তবে ব্যাপারটা হলো, আজ আমি গৌরব আর সুমন ভাবছিলাম একটা ছোট রেস করব। সুমন বাজি ধরেছে তুই নাকি সব থেকে লেট করবি। সুমন ওর কথার মাঝেই বলে উঠল, একদম ভুলভাল বকবি না তো। আমি জানি মিতা জিতবে, তুই বলছিলি ও পারবে না। নিজের কথা আমার মুখে বসাস না। প্রো আরো কিছু বলে অবস্থা ম্যানেজ করতে যেত, কিন্তু আমি তার আগেই ফিক করে হেসে উঠলাম। গৌরব সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। উফ মিতা, তোর এই হাসিটার জন্য আমি সব করতে পারি। প্লিজ গার্লফ্রেন্ড হ। আমি সঙ্গে সঙ্গে একটু দূরে সরে ফিল্মি স্টাইলে বললাম, ইস, তোকে আগে কেন পেলাম না গৌরব, তাহলে এতদিনে বিয়েটা করেই নিতাম। অনিমেষ দা এবার বকে উঠল, অনেক বকেছিস তোরা, এবার চল। রিতম খুব কম কথা বলে, এখন তো প্রায় চুপ করে গেছে। আমরা আবার পাহাড় ভেঙে উঠছি। এই পথটা বড় সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে পাথর পাথর রাখা। কখনো প্রায় পাশের মাটির দেওয়ালের উপর হাত দিয়ে লাফিয়ে পেরোতে হচ্ছিল পথটা। পাথরগুলোর ওপর জল জমে ক্রমে ছত্রাক পড়ে গেছে। সব থেকে সুন্দর ছিল বনের আরো একটু গভীরে ঢুকতে গিয়ে রং বেরঙের কত প্রজাপতি যে উড়ে বেড়াচ্ছিল তার সীমা নেই। ওদের কোনো ভয় নেই। মাঝে মাঝে দু একটা আমাদের মুখের কাছে চলে আসছিল, যেন অবাক হয়ে দেখছিল ওদের রাজত্বে কে যেন ঢুকে পড়েছে। ঘন্টা তিনেক চার হেঁটে একটা ভারী সুন্দর কাঠের ব্রিজ পড়ল। তার তলা থেকে তীব্র বেগে রূপীন নদী লাফিয়ে চলেছে। পিছনে পাহাড়ের সীমা রাশি। চৌহান আমাকে হাত বাড়িয়ে সব থেকে দূরের বড় পাহাড়টা দেখালো। উস वाले के पीछे वाला पहाड़ चढ़ेंगे, जल्दी चलिए। জিসকনের কাছে এসে আমরা লাঞ্চ করলাম। ওরা প্যাকেট করে এনেছিল সেবা থেকেই, মোটা মোটা দুটো করে পরোটা আর এক টুকরো করে আচার। অতটা হেঁটে দুপুর 12টা বাজতেও খাবার অমৃত লাগছিল। শুভদা অনিমেষদা দুজনেই কিছু আলোচনা করে আমার কাছে এগিয়ে এলো। দেখ মিতা, এরপর ওপরে উঠলে আর ফেরার গাড়ি পাবো না। এখনো তুই চাইলে সিমলা যাওয়ার কিছু ব্যবস্থা করা যেতে পারে।
সেরম হলে আমরা কেউ থেকে যাব তোর সাথে। আমার সত্যিই নিজেকে বোঝা লাগছিল জানো, এতবার এক প্রশ্ন। আমি জানি আমার শরীরের কষ্টের জন্য আমি হাঁটতে পারছিলাম না, কিন্তু তাও মানলাম। কিন্তু শুভদা আমার সাথে কে থাকবে এখানে? কেউ ট্রেক কমপ্লিট না করে কেন আমার সাথে যাবে? রিতম বলছিল ওর কিছু কোর্টে কাজ আছে, ও তাড়াতাড়ি ফিরলে ভালোই হতো। শুভদা অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে ভাবতে বলল, ও। আমি একটু থামলাম। শুভদা ততক্ষণে হাত নাড়িয়ে ওকে ডেকে নিয়েছে। ও এগিয়ে আসছিল। শুভদা নিজের মনেই বিড়বিড় করলো, এইটুকু মাত্র বয়স, এত ব্রাইট ছেলে, অথচ দেখ এত কষ্ট পাচ্ছে। আমি এবার আর কৌতূহল চাপতে পারলাম না। কি ব্যাপার শুভদা? শুভদা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ওর ডিভোর্সের মামলা চলছে কোর্টে। তখন রিতম এসে দাঁড়িয়েছে শুভদার পিছনে। আমি দেখছি ওই চোখ দুটো অনেক কিছু বলার জন্য তাকিয়ে আছে আমার দিকে। আমি রুকস্যাকটা কাঁধ থেকে নামিয়ে পাশে ফেলে দিলাম জাকা ঢুকেই। তারপর মাটিতে বসে পড়লাম। আমার ভীষণ কষ্ট হচ্ছিল, পেট ছিঁড়ে পড়ছিল। চেষ্টা করেও চোখ থেকে জল গড়িয়ে পড়া আটকাতে পারছিলাম না। প্রায় 3 ঘন্টা মারাত্মক চড়াই চড়েছি আমরা। মাঝে মাঝে আমি কেঁদে ফেলছিলাম কষ্টে, কিন্তু কেউ আমার দিকে এগিয়ে আসেনি, কেউ দাঁড়ায়নি আমার জন্য। কারণ আমার স্পষ্ট নির্দেশ ছিল, জিশকুনের থেকে জাকাতে ওঠার আগে এটা আমার লড়াই। কেউ আমাকে একটুও সহমর্মিতা দেখাবে না, একটুও না। শুধু রিতম আমার কাছে দিয়ে হাঁটছিল। চৌহান দৌড়ে দৌড়ে অনেকটা ওপরে চড়ে পাথরগুলোর ওপরে উঠে বসেছিল। আমি কেঁদে ফেলছিলাম। শুভদা আর বাকিরা অনেকটা করে এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছিল আমার জন্য। আমি স্নো স্টিক বের করেছিলাম, প্রায় সেটার উপর ভর দিয়ে নিজেকে টেনে নিচ্ছিলাম। কিন্তু এটা করা দরকার, আমার প্রমাণ করা দরকার আমি ইম্যাচিওর না। কেউ জানে না আমি এই জেদটা কেন করছিলাম, কেন পেনকিলার খাইনি। কারণ এই লড়াইটা আমার একার লড়াই। একটু তো বুঝতে পারো, তোমার বয়স প্রায় 25 হচ্ছে, এরকম বাচ্চাদের মতো কেন করো? মাঝে মাঝে বিরক্ত লাগে তোমাকে নিয়ে। কেউ একজন বলেছিল, একবার না বারবার। শুভদা আর বাকি সবাই ঘাড় ঘুরিয়ে দেখছিল। প্রত্যেকের চোখে আমার জন্য কষ্ট ছিল। ওরা জানে আমাকে। ওরা কোনোদিন আমাকে আলাদা করে সহানুভূতি দেখাবে না। কখনো বলবে না, তুমি মেয়ে মিতা, তুমি এত শক্ত পাহাড় চড়তে পারবে না। বলবে না, তোমার প্রতি মাসে হওয়া নারীত্বের দাগ তোমাকে কমজোরি করেছে। ওরা বলবে না। ওদের চোখে আমি নারী না, ওদের চোখে আমি একটা মানুষ, যার ইচ্ছে জেদের দাম ওরা দেবে। অথচ মিতা এতটা পাহাড় চড়া হাতে পায়ে লেগে গেলে, দেখো আমি জানি তুমি ভালোবাসো এসব, কিন্তু সব তো মেয়েদের জন্য না। এসব পাহাড় চড়া ছেলেদের মানায়, মানে তোমার কিছু একটা হলে আমাদেরই সমস্যায় হবে। আকাশ ফোনে বলেছিল হঠাৎ। আমি তখন রুকস্যাক গোছানোর চেষ্টা করছি, ফোনটা স্পিকারে ছিল। প্রায় 2 বছর পর আবার আমি বেদুইনের সাথে ট্রেক যাব, রুপিন পাসের। ছবি দেখে দেখে পাগল আমি। আর কিছুদিন আগেই বলেছি আকাশকে, ওকে অনেকবার বলেছিলাম যেতে, কিন্তু ও যেতে চায়নি। এতগুলো ছেলের সাথে এতদিন ওইরকম নির্জন রাস্তাতে, সরি মিতা, আমি মানতে পারবো না, আকাশ বলেছিল। কিন্তু ওদের আমি অনেক দিন চিনি আকাশ, ওরা কিচ্ছু করবে না। আমি তখন ওকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করছি, দেখ ছেলেরা কিরকম হয় সেটা আমি নিশ্চয়ই তোমার থেকে শিখবো না মিতা। কবে একটু বড় হবে? ছেলেরা এত বিশ্বাসযোগ্য না যতটা ভাবো। ওরা সুযোগ নিতে চায়, আকাশ বলেছিল। দেখো এদেরকে আমি বিশ্বাস করি, এদেরকে আমি অনেক দিন থেকে চিনি। তারপর একটু থেমে বলেছিলাম, তোমার থেকেও বেশি দিন। আকাশ সেই প্রথমবার চিৎকার করেছিল প্রচন্ড। ওদেরকে অনেক বেশি ভালো লাগে বলো? এতগুলো ছেলের সাথে এতদিন কি কি করে আসবে কেউ জানবে না।
আমি একাকী এর মজা দিতে পারি তোমাকে? আকাশ! প্রথমবার সম্ভবত আমি এত রেগে গেছিলাম। আর একটা কথাও বলবে না ওদের নিয়ে। নিজের চরিত্রের সাথে সবাইকে গুলিও না। কথাগুলো বলতে চাইনি, কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে গেছিল প্রচন্ড রাগে। কি? তুমি এটা বললে আমাকে? মা ঠিকই বলেছিল, তোমার সাথে যেন না মিশি। মেয়েদের এত ছেলে বন্ধু মানেই তাদের কোনো সমস্যা আছে। কোনো ছেলে মেয়ে শুধু শুধু তো এত বন্ধু হয় না। বলেই ফোনটা কেটেছিল। আমি কেঁদে ফেলেছিলাম। রাগে, দুঃখে, অপমানে আমার গা নিষ্পিস করছিল কিছু বলার জন্য। তারপর যতবার ফোন করেছি ফোন ব্যস্ত। ও ব্লক করেছিল আমাকে। এই ছেলেকে আমি এত ভালোবাসতাম। আমি জানি ও আমাকে নিয়ে পজেসিভ ছিল। কেন কেন আমার এত ছেলে বন্ধু? যদিও প্রত্যেক বন্ধুকেও চেনে। এতদিন মেনে নিচ্ছিলাম আমি নাকি বাচ্চাদের মতো করি, ম্যাচিওর না আমি, সেটাও মেনে নিচ্ছিলাম। কিন্তু এটা মানা অসম্ভব ছিল। ও শুভদা বা আমাদের বন্ধুদের নিয়ে কিছু বলবে। আমি অনেকবার ফোন করেছিলাম, কখনো কাঁদতে কাঁদতে, কখনো রাগে জ্বলে। ও ফোন ধরেনি। শুধু যাওয়ার একদিন আগে একটা SMS এসেছিল, যদি আমি এবার ট্রেকে যাই এই সম্পর্ক রাখা সম্ভব না। আমি বিশাল একটা রিপ্লাই লিখেছিলাম SMS এ। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম ওরা আমার বন্ধু, পরিচিত, ওদের পরিচয় ছেলের বাইরেও একটা আছে, সেটা মানুষ। ও বোঝেনি। ও কোনো রিপ্লাই দেয়নি, ব্লকও খোলেনি। রিতম সামনে এসে দাঁড়িয়েছে। আমি চোখ তুললাম। প্রায় অস্তগামী সূর্যের শেষ আলোটা পাহাড়ের মাঝ থেকে এসে পড়েছিল ওর মুখের পাশে। ভীষণ সুন্দর মুখটা, কি নিষ্পাপ লাগছিল। আমার জানতে ইচ্ছে করছিল বারবার ওর মতো ছেলের সাথে কেন ডিভোর্স হচ্ছে। এত সুন্দর ছেলে, ডাক্তার, অথচ। শুভদা এসেই সামনে বসে পড়ল। আই এম প্রাউড অফ ইউ। শুভদা হাসছিল। গৌরব, অনিমেষদা, প্রো, সুমন এগিয়ে আসছে। ওরা বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে জামা ছেড়ে আমার জন্য রাস্তাতে দাঁড়িয়েছিল। আমি হাসছিলাম। এই কষ্ট সহ্য করে নেওয়াও যায় শুভদা যে শব্দগুলো বলল সেই শব্দ শোনার জন্য। অবিনাশদা আমার ব্যাগটা তুলে নিয়ে হোমস্টেতে ঢুকে গেল। জায়গা ভীষণ সুন্দর একটা গ্রাম, ট্রেকের শেষ জনবসতি, পাহাড়ের গায়ে ঝুলন্ত গ্রাম। আমাদের ঘরগুলো একেবারে পাহাড়ের গায়ে ঝুলছিল। রিতম আমার দিকে হাত বাড়িয়ে দিল। ও হাসছে, আমি হাসছিলাম। আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আমি হেসে ওর হাতে হাত রাখতেই ও টেনে তুলল। মিতা, তোমার সাথে একটু কথা বলতে চাই, প্লিজ। তারপর আমি আর ডিস্টার্ব করব না, রিতম আস্তে করে বলল। আমি ওর দিকে তাকালাম চোখ তুলে। সূর্যের আলোতে ওর চোখ দুটো কথা বলার অনুমতি চাইছিল। আজ আমি প্রথম দেখলাম ওই সুন্দর চোখ দুটো কতটা কষ্ট লুকোতে চেষ্টা করছে। আমার কষ্ট হচ্ছিল। মিতা, হেল্প মি ডার্লিং, প্লিজ। গৌরব দৌড়ে এসেই আমার সামনে হাঁপাতে হাঁপাতে বলল। আমি চমকে উঠে রিতমের থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালাম। কি হলো তোর? আমি চমকে উঠে বললাম। ও কিছু বলার আগেই সুমন এগিয়ে এলো প্রয়ের সাথে। যা হয়, ছেলের একজনকে পছন্দ হয়েছে। সুমন খুব একটা পাত্তা না দিয়েই বলল, আমরা জানি গৌরবকে, তাই এই ব্যাপারটা পাত্তা দিইনি খুব একটা। তুই চুপ কর সুমন। পিতা প্লিজ হেল্প মি। গৌরব আমার প্রায় হাত ধরে ফেলেছে। আমাকে লাগবে তোর মেয়ে পটাতে? কি দিন এলো ভাই, ছাড়। কে বল? আমি ঘরে ঢুকে জামা বের করতে করতে বললাম, আরে হোমস্টের মালিকের মেয়ে। কি দেখতে রে মিতা, আমি পাগল হয়ে গেছি। মালিক কোনো ছেলের সাথে কথা বলতে দেবে না। তুই পারবি ভাই, একটু কর সোনা। গৌরব প্রায় এগিয়ে এলো। গৌরব, আমি কিছু হেল্প করব? রিতম জামা খুলতে খুলতে বলল। গৌরব ওর দিকে তাকিয়েই, তুই নিচে নামার চেষ্টাও করবি না রিতম, বহু কষ্টে জুটিয়েছি। তোর বৌদি হবে সম্পর্কে,
তারপর যদি তোকে খালি গায়ে দেখে, তোকে ভাইয়া না বানিয়ে সাইয়া বানিয়ে দেয়, আমি ওই রিস্কে নেই। মিতা, তুই যা প্লিজ, একটাই রাত, তোর বৌদির ব্যাপারটা পাকা করে আয়। সবাই হাসছে ঘরে, রিতম হাসছে অনেক। ট্রেক শুরুর পর আমি প্রথম ওকে এত হাসতে দেখেছি। এতদিন ও আমাদের সবার থেকে কেমন জানি দূরে ছিল। শুভদা, অনিমেষদা নিচের ছোট্ট ঝুলন্ত লনে বসে মালিকের সাথে কথা বলছে, চৌহানের সাথেও সম্ভবত। আমি জামা গুছিয়ে হাতে নিলাম। নিচে বাথরুম, ওপরের অংশটা ঝুলছে খাদের গায়ে। এর বারান্দাতে দাঁড়ালে আর জানলাগুলো খুলে দিলেই মনে হয় সামনের বিশাল পাহাড়টা ছুঁতে পারবো। ওরা সবাই নিজেরাই বাইরে বেরিয়ে গেল, এর জন্য এদের ভালো লাগে। এর আগের ট্রেক করতে গিয়েও দেখেছিলাম, এদের বলার দরকার পড়ে না। সুমন সবার শেষে বেরোতে গিয়ে থেমে গেল, তারপর লেপগুলোর ওপর থেকে এসে আমার সামনে দাঁড়ালো। আমি অবাক হয়ে তাকালেই ও কানের কাছে মুখ এনে বলল, ডান পাশের দুটি লেপের অংশ তোর আর রিতমের জন্য, লেপটা বড়, শেয়ার করে নিস। আর আমি গৌরবদের নিয়ে নিচে যাচ্ছি, রিতম রইল, বুঝলি? 10 মিনিটের মধ্যে তোরা না নামলে কিন্তু আমি ওদের আটকাতে পারবো না। নিচে চা দিয়েছে। বলেই ও বেরিয়ে দরজা বন্ধ করলো। আমি লাল হয়ে গেছিলাম। সুমন ছেলেটা এরকমই, ওর চোখ বাঁচানো খুব মুশকিল। একমাত্র ওই কিছুটা জানে আকাশের সাথে আমার সম্পর্কের অবস্থা। শুনতে পেলাম ও গৌরব আর প্রকে বলছে, চল গৌরবের বউকে দেখে আসি। রিতম, একটু অপেক্ষা করে নিও, মিতার এক্ষুনি হয়ে যাবে। আমি জামা খুলিনি, অপেক্ষা করছিলাম। সেটাই হলো। রিতম দরজা ধাক্কা দিল। 2 মিনিট কি তোমার সাথে কথা বলতে পারি? আমি উঠে দরজা খুলে দিলাম। সূর্যের আলো আর নেই, বিকেল 4টে বাজে সবে, কিন্তু চারদিক কেমন যেন মরা মরা আলোতে ঢেকে গেছে। ও সামনেই লেপের ওপর বসলো। প্রচন্ড ঠান্ডা এখানে, গায়ে ওয়ার্মার পরেও কাঁপুনি লাগছিল। কোথা থেকে শুরু করি বলো তো? তোমাকে এত কিছু বলতে চাই, 2 মিনিটে ঠিক হবে না। শুরু করো, বাকিটা পরে শুনবো। 10 মিনিটের মধ্যে না নামলে সুমন বলল উঠে আসবে। ওসব জানে না, আন্দাজ করে। রিতম হাসছিল। সুমনের চোখ ফাঁকি দেওয়া মুশকিল। নাও শুরু করো, তোমার বিয়ের ব্যাপারেই বলো। অর্থাৎ এত কম বয়সে বিয়ে কেন করলাম, তাই তো? তোমার আমাকে দেখে কি মনে হয় আমার বয়স কত? মোটামুটি 25। আমি অনেক ভেবে বললাম কাছাকাছি প্রায়, আসল সংখ্যা 27। একটু দূর থেকে শুরু করি। আমি গ্রামের ছেলে। ডায়মন্ড হারবার লেনের হোটর বলে একটা স্টেশনে নেমে অনেকটা আমার বাড়ি। আমার বয়স যখন 18, বাবা গড়িয়াতে পাঠিয়ে দেয় পড়তে। বাবার ইচ্ছে ছিল আমি ডাক্তার হই, তাই উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করার পর 1 বছর কলকাতাতে থেকে পড়ি আর জয়েন্ট লাগিয়ে দিই। বাবা প্রায় ধার দেনা করে পড়াচ্ছিলেন আমাকে। আকাশ ইনস্টিটিউটে পড়ার সময় একটা মেয়ের সাথে আলাপ ছিল। ও ভীষণ সুন্দর দেখতে ছিল। ও কোনোদিনই আমাকে পাত্তা দিত না। তারপর আমি যখন ক্যালকাটা মেডিকেল কলেজে পেলাম, সেদিন হঠাৎ রাত্রে SMS, অনেক অভিনন্দন। ফোন নম্বরটা চিনি না বলে আমি ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কে? হাই, দিস ইজ অঞ্জনা। আমি পাগল হয়ে গেছিলাম। এত সুন্দর মেয়ে আমাকে SMS করেছে। আমি থামিয়ে দিলাম। কিন্তু রিতম, ও নিশ্চয়ই তোমাকে ভালোবাসতে পারে না, ও শুধু তোমার প্রফেশনের জন্য তোমাকে SMS করেছিল। রিতম মাথা নিচু করল। আজকে আমি জানি, তখন জেনেও জানতাম না। তখন আমার মুখটা এত সুন্দর ছিল না, জিম করতাম না, তখন আমার দিকে কেউ তাকাতো না। আমার কাছে অনেক ছিল ওই SMS, বিশেষ করে গ্রাম থেকে সদ্য আসা একটা ছেলের জন্য। এখন অনেকে আমাকে তাকিয়ে দেখে, অবিবাহিত ভেবে অনেকে প্রস্তাব দেয়, কিন্তু আমি পারি না। আমি বোঝাতে পারি না এই সুন্দর শরীরের মুখোশের আড়ালে সেই ছেলেটা আছে যে সবকিছু থেকে লুকিয়ে যেতে চায় কোনো এক নিশ্চিত আশ্রয়ে। এতদিন এত স্পষ্ট করে বুঝিনি আমি কি চাই, কিন্তু
আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। কথা বলতে কষ্ট হচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম সেই হঠাৎ গ্রাম থেকে শহরে আসা ছেলেটাকে, একটু ভালোবাসা, একটু মমতার খোঁজ করা বছর 18 ছেলেটাকে। কিন্তু প্রথম যখন আমি শুনেছিলাম তুমি যাবে, একটু অবাক হয়েছিলাম। এতজন ছেলের সাথে একটা মেয়ে যাবার সাহস রাখে। তারপর যখন ট্রেনে উঠতে দেরি করলে আমার রাগ হচ্ছিল, তোমার জন্য আমাদের ট্রেক হবে না। কিন্তু সেদিন ট্রেনে যখন তুমি ঘুমোচ্ছিলে আর ওরা সবাই বলছিল তোমার কথা, কিভাবে তুমি ওদের সাহস দিয়েছো, পাশে দাঁড়িয়ে থেকেছো, জানো আমার তখন ভীষণ ইচ্ছে করছিল ওদের সাথে আমিও যাই তোমার কাছে। ঠিক ওভাবেই তুমি একটু পাশে দাঁড়াও আমারও। তারপর আজকে সারা দিন তুমি যে কষ্ট করে উঠলে, আমি ডাক্তার, এটুকু জানি তোমার কতটা কষ্ট হচ্ছিল, কিন্তু ভালো লাগছিল জানো তোমাকে দেখতে, তোমার লড়াই দেখতে। আমি ঢোক গিলে বললাম, আমাকে বাচ্চা, ইম্যাচিওর লাগেনি তোমার? আমার দেখা সব থেকে ম্যাচিওর যদি কোনো মেয়ে থাকে তাহলে সেটা তুমি। অনেকক্ষণ দুজনে কথা বললাম না। সুমন নিচ থেকে ডাকছে। দুজনে উঠে দাঁড়াতেই আমি শেষ প্রশ্ন করলাম, কিছু যদি মনে না করো একটা কথা বলি? বলো। ও জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে বলল, মানে তোমার ডিভোর্সের কারণ কি? ও হাসলো, বড় দুঃখজনক সে হাসি। দুটো কারণ আছে। প্রথম, আমি আমার বউকে আমারই এক স্যারের সাথে বিছানাতে দেখেছিলাম। দ্বিতীয়, আমি ওকে বিছানাতে স্যাটিসফাই করার ক্ষমতা রাখিনি। আমি তখন দাঁড়িয়ে গেছি বিস্ময়ে। চারিদিকে অন্ধকার নামছে তখন। পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু আলো জ্বলছে, যেন জীবনের অন্ধকারকে দূর করার চেষ্টা করছে সেগুলো। পাহাড়টা চড়তে চড়তে মনে মনে খিস্তি দিচ্ছিলাম গৌরবকে। আমার পাশে হাঁটতে হাঁটতে মমতাজ বলে মেয়েটি কথাটা বলছিল। সত্যি অপূর্ব সুন্দর দেখতে মেয়েটাকে। ও বলছিল, आपको पता है मेरे दोस्त लोग चिढ़ते हैं मुझसे, हम गुजरात में MBA पढ़ रहे हैं, अभी 2-3 दिन पहले लौटे घर, हम 3 बार रूटीन पास किए, सारे लोग विश्वास ही नहीं करते इतने बार किए रूटीन। গৌরব একটু পাশে পাশে যাচ্ছে আমার। সুমনের ডাকে আমি আর রিতম বাধ্য হয়ে নিচে নেমেই দেখি সামনের লনে ছোট দুটি টেবিলে রাখা গরম গরম পকোড়া আর চা। ঠান্ডা এত বেড়ে গেছে যে কাপে ঢেলে দিতেই সেটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তখনই আমি মেয়েটিকে দেখলাম। সেই মরা মরা আলোতে জ্বলছিল ওর ভীষণ সুন্দর মুখটা। আমি এগিয়ে গেলাম। नमस्ते, थोड़ा बात कर सकते हैं? वो हेसे एगिए एलो। जरूर जरूर, मगर बाहर मत रहिए, घर पे आइए, ठंड है। আমি ওর সাথে নিচের ঘরে ঢুকলাম। কাঠের ঘরের মেঝেতে ভর্তি তোষক, বালিশ পাতা। সব থেকে অদ্ভুত ছিল ঘরের মেঝের একটা গর্ত দিয়ে একটা মোটা লাঠির মতো অংশ উঠে গেছিল ওপরে। আরো দুজন দেখলাম ওর পাশেই বসে আছে। ও আমাকে নিয়ে বসতে বুঝলাম সামনের ওই কাঠ গরম, নিচে সম্ভবত কিছু জ্বলছে যার তাপ ও গর্তের মধ্যে দিয়ে এসে ঘরটা গরম করে দিয়েছিল। জাকা বহুত খুবসুরত है, बिल्कुल अपनी जैसा। मुमताज हेसे उठलो। शुक्रिया, आपका नाम? अच्छा, नाम है मिताली, मगर दोस्त लोग मीता बोलते हैं। तुम्हें अजीब नहीं लग रहा है? इतने लड़के लोग के साथ ऊपर जाकर कुछ कर दिए तो? दोस्त है बहुत दिनों से, यहाँ पे सबसे अच्छा क्या है दिखने को? आमी बोललाम, ये मंदिर है पहाड़ के ऊपर। बस আমি বকে বকে সঙ্গে সঙ্গে রাজি করালাম মন্দিরটা দেখতে নিয়ে যাওয়ার জন্য। তখন কি জানতাম গৌরবের বউকে পটানোর জন্য আবার পাহাড় চড়বো আজকেই। শুভদা বারণ করেছিল আজকেই আবার এত হাঁটতে, কিন্তু আমি না গেলে মালিক মমতাজকে ছাড়বে না। বন্ধুত্বের খাতিরে আমি না হয় একটু করলাম। জাকা থেকে পাহাড়ের গা বেয়ে উঠছিলাম। খুব মারাত্মক চড়াই না, রিতম একটু আগে আগে যাচ্ছিল।
ও নিচে নামার পর আমার সাথে বেশি কথা বলেনি, আমিও চেষ্টা করিনি বলার। ও এমন একটা কথা বলে দিয়েছিল আমার, তারপর অনেক কৌতূহল হলেও কিছু করার ছিল না। গৌরব 2-3 বার মমতাজের সাথে কথা বলছিল। আমি, রিতম, গৌরব আর মমতাজ এসেছিলাম। সবাই ভীষণ ক্লান্ত বলে আর হাঁটতেই ইচ্ছে করছিল না। মমতাজ গৌরবের সাথে অনেকটা সহজ হয়ে গেছে। ওরা গল্প করতে করতে উঠছে আর আমি রিতমের দিকে এগিয়ে গেলাম। ও একেবারে ছোট পায়ে চলা পথের সীমানাতে দাঁড়িয়ে আছে, সামনের পাহাড়ের দিকে মুখ করে। সামনের আরেকটু গেলে একেবারে ওপরে যাবে, বউয়ের সাথে আর দেখা হবে না। ও চমকে ঘুরে তাকালো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সেটা হলে খারাপ হতো না, কিন্তু আমাকে বাজে লাগছে না মিতা। কি ব্যাপারে? আমার ডিভোর্সের জন্য আমি দায়ী মনে হচ্ছে না? দেখো, আমি পুরো ব্যাপার জানি না, কিন্তু সমস্যা যে কোনো মানুষের থাকতে পারে। তোমার শারীরিক সমস্যা মানে সেটা তুমি নিজে থেকে তৈরি করনি, সেটার জন্য তোমার ডিভোর্স হওয়া ঠিক মানতে পারলাম না। তবে আমি জানি না তোমাদের মধ্যে কি চলছে। আমি শারীরিকভাবে অক্ষম না মিতা। আমার এক খুব বাজে অতীত আছে যেটা আমি ভুলতে পারি না। সেটা শুধু আমাকে টানে মিতা। আমি যখনই আমার স্ত্রীর সাথে একটু বেশি করতে যেতাম, আমার চোখের সামনে ভেসে ওঠে সবকিছু। কি এমন ঘটনা? আজ না, তবে বলবো, শুধু তোমাকেই বলবো। কেন? আমাকে কেন? মানে আমাকেই কেন? কারণ তোমার চোখ দুটো দেখে মনে হয় তুমি আমারই মতো অনেক কষ্টকে লুকিয়ে রাখার চেষ্টা করছো। তাই আমি তোমাকে সবকিছু বলতে চাই, সবকিছু, যা আজ অবধি কাউকে বলিনি। বিনিময়ে আমিও শুনতে চাই তোমার কথাগুলো, যেগুলো তুমি কাউকে বলনি। তোরা দাঁড়িয়ে প্রেম করবি নাকি নিচে যাবি মিতা? অন্ধকার হয়ে গেছে, ওপরে যাওয়া যাবে না। গৌরব চিৎকার করে বলেই মমতাজের সাথে নামতে লাগলো। দুজনেই হাসছিল, কথা বলছিল। রিতম আমার হাত ধরে এগিয়ে এলো। আমি বাধা দিলাম না, কারণ আমার ভীষণ ভালো লাগছিল। আমি একটু সরে ওর হাতটা জড়িয়ে ধরলাম। ও থমকে দাঁড়ালো। অন্ধকার নেমে এসেছে প্রায়। গৌরব আর মমতাজ এত গল্পে মশগুল যে আমাদের দিকে দেখছেও না। ও আমার হাত ধরে আমাকে সামনে নিয়ে এলো। এই নির্জন পাহাড়টার গায়ে অনেক গাছগাছলা। অন্ধকার হতেই অনেক নাম না জানা শব্দ ভেসে আসতে শুরু করেছে। আমার ভয় লাগছিল, একই সাথে ভালো লাগছিল। সেই নির্জন লোকালয়ের সীমানার বাইরের আদিম প্রকৃতির বুকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম একে অপরের চোখে চোখ রেখে। ওর হাত ঘিরে রেখেছিল আমার দেহ। বহুদিন পর পুরুষ দেহের উষ্ণতার স্পর্শে আমি যেন সজীব হয়ে উঠছিলাম। চারপাশের সব কিছু যেন থমকে দাঁড়িয়েছে আমাদের পাশে। শুধু আমাদের দুজনের একে অপরের দৃষ্টির মধ্যে অন্যকে খোঁজার চেষ্টা তীব্র হচ্ছিল আরো। ওরে মিতা, নাম রে মা, তুই না এলে মমতাজ যেতে পারবে না। আমার সাথে ওকে দেখলে ওর বাবা আমাদের সবাইকে খুন করে পুঁতে দেবে। গৌরব নিচের থেকে আমাদের দেখতে পাচ্ছিল না, চিৎকার করছিল। আমি আর রিতম হাত ছেড়ে দিলাম। ও আমার পিঠে আলতো করে হাত রেখে সাবধানে নামছিল পাহাড় ধরে ধরে। ল্যাম্পের আলোতে আড্ডা জমে উঠেছে তখন। সব ছেড়ে ভূতের গল্পের আসর বসেছে। মমতাজের বাবাকে অনেক বুঝিয়ে ওকে ওপরে এনেছি। মমতাজ আর গৌরব একে অপরের পাশে বসেছে। আমরা দুটি ঘর নিয়েছি জাকা এসে। একটাতে আমি, সুমন আর রিতম শোব, অন্য ঘরে বাকিরা। আমি স্পষ্ট বুঝেছি এটা সুমনের প্ল্যান, কিন্তু আমার খারাপ লাগছিল না, বরং রাতের কথা মনে করে শিহরিত হচ্ছিলাম আমি। রাত 8টা বাজতেই খেতে ডাকলো। মমতাজ উঠে চলে গেল। নিচের ঘরে যেমন গর্ভের মধ্যে লম্বা কাঠ দেখেছিলাম, সেটা এই ঘরেও আছে। সেজন্য ঘরটা বেশ গরম। ডিনার খুব নতুন রকম ছিল। ভাত আর ফার্ন গাছের তরকারি, সঙ্গে ঝাল আচার। সে এক অন্যরকম রান্না, কখনো খাইনি। ওপরটা অনেকটা এল আকৃতির,
অর্থাৎ দুটো ঘরের পাশের যে ছোট্ট বারান্দা চলে গেছে সেটা যেন এলের মতো পুরো, আর সেটা জুড়ে অনেক বড় বড় জানলা, পুরোটা কার্পেট পাতা। প্রচন্ড ঠান্ডা বলে এলের যেখানে দুটি বাহু ম্যাচ খেয়েছে সেখানে একটা টেবিল রাখা। আমি হাত ধুয়ে ওপরে আসতেই দেখলাম গৌরব উদাস মুখে টেবিলে বসে পাহাড় দেখছে। খিরে রোমিও, কি হলো? গৌরব ঘুরে তাকালো বড় করুণ দৃষ্টিতে। মিতা, আমি কাল যাব না। আমি হ্যাঁ বলে, ছেলে বলে কি? মানে যাবি না মানে? আমি এখানেই থেকে যাব। মিতা, আমার মমতাজকে খুব পছন্দ জানিস, ওরও আমাকে পছন্দ। ও গুজরাটে MBA পড়ছে, কিন্তু এখানে নাকি নিয়ম আছে মেয়েকে এখানেই বিয়ে করতে হবে, বাইরের কোনো ছেলেকে বিয়ে করা যাবে না। আমি কি করব বল মিতা, আমার প্রথমবার কোনো মেয়েকে এত ভালো লেগেছে। গৌরব আমাকে জড়িয়ে ধরল, ওর চোখের জল আমার কাঁধের গেঞ্জি ভিজিয়ে দিচ্ছিল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর কাঁধের উপর থেকে পাহাড়ের দিকে। এই গৌরবকে আমি চিনি না, এই সেই ফ্লার্ট করা ছেলে না যাকে এত দিন চিনেছি, এই অন্য কেউ। পাহাড়ের রুক্ষ প্রকৃতি কি সত্যিই পরিবর্তন করছে আমাদের মুখোশের? সত্যি কি আমাদের ভালো থাকার মুখোশ খসে পড়ছে? মিতা, রিতমের গলাটা আমার পিছন থেকে আসতেই আমি আর গৌরব সরে গেলাম। ভুলভাল ভাবিস না ভাই, মিতা আমার ভালো বন্ধু, কিছু নেই আমাদের মধ্যে। রিতম কিছু বলার আগেই গৌরব দুহাত তুলে বলে দিল। আমি হাসতে গিয়ে চুপ করে গেলাম। রিতম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তোরা কথা বল, আমি ঘরে যাই বলে বেরিয়ে গেল। ছেলেটা তোকে পছন্দ করে মিতা, লেগে পড়, ছেলেটা দারুণ রে, যদিও ভার্জিন না। গৌরব রিতমের চলে যাওয়া দেখতে দেখতে বলল। আমি ওর মুখে এক চড় মারলাম। মুখে কিছুই আটকায় না না তোর? আমার BF আছে গরু। আরে BF है तो छूट जाएगा, रिश्ता है तो टूट जाएगा রে। বলেই ও আমার কাঁধে ভর দিয়ে চোখের ইশারা করলো। যা ভাই মিতা, রাত আভি জওয়ান হ্যায়, চাই করিস, কালকে হাঁটার মতো অবস্থা রাখিস। আমিও হাসলাম। গৌরব আবার আগের ফর্মে ফিরে এসেছে বলেই ও হাসতে হাসতে পাশের ঘরে চলে গেল। আমি বারান্দার শেষ কোণে দাঁড়ালাম। এখানে জানলার কাছে চাঁদের আলো লেগে একটা ছায়া ছায়া অন্ধকার। নিজেকে লুকিয়ে নেওয়ার জন্য কিরকম যেন আদর্শ স্থান। নিচে বহু বহু নিচে সুতির মতো রূপীন নদী বইছে। এই পাহাড়ের উল্টো দিকের পাহাড়টার দূরত্ব এত কম যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো। আমি কতক্ষণ সেভাবে তাকিয়েছিলাম জানি না। চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদ পানা ওই মুখটাকে যে হারিয়ে ফেলি তত। রিতম এসে দাঁড়িয়েছে ঠিক আমার পিছনে। ওর উত্তপ্ত নিঃশ্বাস আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছে, আমাদের শরীর প্রায় স্পর্শ করে যাচ্ছিল। আমার ভালো লাগছিল। আমি নিজেকে আরো একটু সরিয়ে ওর বুকে সম্পূর্ণ ভর দিয়ে দাঁড়ালাম। এবার ওর দুহাত আমাকে ঘুরিয়ে ধরলো ওর দিকে। আমি ওর চোখের দিকে তাকালাম। এই চোখের ভাষা অন্যরকম। ওর এক হাত আমার কোমরের পাশ থেকে নেমে আমার কোমরটা ধরে নিয়ে আসলো অনেকটা কাছে। আমি আমার মুখের ওপর ওর গরম শ্বাস পাচ্ছিলাম। ওর মুখ আর আমার মুখের মধ্যে খুব বেশি দূরত্ব নেই। আমার ঠোঁটগুলো ভিজে গেছিল উত্তেজনাতে ওর ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য। কোনোদিন আমার এরকম পাগল পাগল লাগেনি। আকাশের জন্য কখনো এভাবে গলা শুকিয়ে যায়নি, কখনো এভাবে পরম আবেশে আমি আঙুলগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করিনি ওর চুলে, কখনো নিজের থেকে এভাবে কাছে টেনে আনিনি ওর মুখটা, কখনো আকাশের ঠোঁটের স্পর্শে শিউরে উঠিনি এভাবে। রিতম আমাকে আরো কাছে টেনে আনছিল। আমাদের ঠোঁট একে অন্যের ওপর বুলিয়ে নিচ্ছিল নিজেদের। ভাই যা করবি কর, দরজা আটকা প্লিজ, অনেক ঠান্ডা ঢুকছে। সুমন ঘরের মধ্যে থেকে বলতেই আমরা যেন বাস্তবে ফিরে এলাম। দুজনের নিঃশ্বাস পড়ছিল দ্রুত। বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলিনি। রাত হলো, শুয়ে পড়ি, কাল অনেকটা হাঁটতে হবে। রিতম কোনো কথা না বলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল।
আমি লেপ টেনে শুয়ে পড়তে ও পাশে এসে শুলো। আমি কিছুই শুনবো না, তোরা যা ইচ্ছে কর, এমন চিৎকার করিস না ঘুম ভেঙে যায়, আর কাল অনেক হাঁটা বুঝলি, বেশি কিছু করিস না যাতে হাঁটতে না পারিস। সুমন ঘরের অন্যদিকের বিছানার দিকে সরে কানে হেডফোন লাগিয়ে লেপ মাথা অবধি ঢেকে পিছন ঘুরে শুলো। রিতম আর আমি হাসছিলাম। রিতম উঠে লাইটটা বন্ধ করতেই ঘরটা সম্পূর্ণ অন্ধকার হলো যেন। আমি হাতড়ে হাতড়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অনুভব করলাম রিতম আমার পাশে শুলো। রিতম লেপটা নিজের দিকে টানতেই আমি ওর শরীরের স্পর্শ পেলাম। ও নিজের গেঞ্জি খুলে শুধু প্যান্ট পরে শুয়েছে। রিতম আমার দিকে ঘুরে আমার কাছে টেনে আনলো। এবার সময়ের অপেক্ষার আগেই আমাদের ঠোঁট মিশে গেল একে অপরের সাথে। ও আরো শক্ত করে কাছে টেনে আনলো আমার মুখটা। ওর অন্য হাত বিপজ্জনকভাবে ঘোরাফেরা করছে আমার নাভির চারপাশে। আমি এক হাত দিয়ে ওর চুলের মধ্যে আঙুল দিচ্ছিলাম, অন্য হাত অন্ধের মতো হাতড়ে যাচ্ছিল ওর ভীষণ সুগঠিত শরীর। ওর আর আমার শরীর মিশে গেছিল প্রায়। চুম্বনের গভীরতা বৃদ্ধি পাচ্ছিল ধীরে ধীরে। ওর জিভ আমার জিভের সাথে লড়তে চাইছিল যেন, কিন্তু আমি সরে এলাম। দুজনেই বড় বড় নিঃশ্বাস ফেলছিলাম। এটা ঠিক হচ্ছে না। আমি সরে গেলাম। রিতম জড়িয়ে আবার আমাকে কিস করতে গেল। কেন মিতা? আমার ডিভোর্স এমনিও হবে কিছুদিনের মধ্যে, কিন্তু আমি পারবো না। কেন মিতা, কেন? আমার তোমাকে ভালো লাগে, তোমার আমাকে সমস্যা কোথায়? আমি একটা সম্পর্কে আছি, আমি আকাশকে এভাবে ধোকা দিতে পারবো না। ও রিতম সরে গেল আমার থেকে। তাহলে তুমি সেদিন ঠিকই বলেছিলে, সেবাতে আমি শুধু তোমার চাহিদা মেটানোর জন্য আছি, বলো? আমি সেটা বলিনি। ঘুমিয়ে পড়ো মিতা, কাল অনেক হাঁটা। ও সরে গেল আমার পাশ থেকে। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবার নিঃশব্দে। সেই অন্ধকার যেন বড় ভালোবেসে ঢেকে দিল দুজন মানুষের নিঃশব্দ চোখের জল। রাত্রে আমি হঠাৎ ব্যথাতে কেঁদে উঠেছিলাম। চোখে ঘুম জড়িয়েছিল, তাই উঠতে পারিনি। কখন যে গায়ের ওপর থেকে লেপ সরিয়ে দিয়েছিলাম জানি না। ঠান্ডা লাগছিল, কষ্ট হচ্ছিল, অথচ উঠে লেপটা টানতে ইচ্ছে করছিল না। তখনই আমি অনুভব করলাম ও আমার গায়ের ওপর লেপটা টেনে দিয়ে আমার অনেকটা কাছে সরে এসেছে। ও জামার ওপর থেকে আমার পেটে হাত বোলাচ্ছিল আর কানের কাছে আস্তে করে বলছিল, ঘুমিয়ে যাও মিতা, আমি আছি। আমি ঘুমের মধ্যে তলিয়ে যেতে যেতে অনুভব করলাম ও অনেক মমতার সাথে আমার কপালে চুম্বন করছে। আমি জুতোর ফিতে বাঁধছিলাম, দেখি মমতাজ সিঁড়ি দিয়ে উঠে এসেছে আমাদের চায়ের কাপ নিয়ে। ও এদিক ওদিক দেখছিল, তারপর সামনে আমাকে দেখেই এগিয়ে এলো। মিতা, চায় পি লো, সব লোক উঠ গই হে। ওর চোখ কাউকে খুঁজছিল। আমি হাসলাম। গৌরব সামনে वाले घर पे है বলেই ওর কাছে একটু মুখ সরিয়ে বললাম, একেলে। ও লাল হয়ে গেল। আমি উঠে বন্ধ দরজাতে আঘাত করলাম। ওই দরজা খুল গৌরব। কেন বে? আমি গিয়ে না, তোর রিতম আর আমি কিছু করছি না ঘর বন্ধ করে, তর সইছে না বল? গৌরব বলল। রিতম বলে উঠল, কি হচ্ছে গৌরব? মিতা, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ রে বা, জামাটা পরছিস কেন? খুলেই যা না, তোর মিতাই তো, গৌরব বলছিল। তারপর কি বললো শুনতে পেলাম না। আমি একটু জোরে ওদের শুনিয়ে বললাম, মমতাজ নিচে চলতে হ্যায়, লড়কে লোক তৈয়ার হো রহে হ্যায়। সঙ্গে সঙ্গে দরজা খুললো। গৌরব হেসে বেরিয়ে এলো। মমতাজ আছে বললে কি তোর গা ফেটে যেত মিতা? রিতম ওখান থেকে চিল্লে উঠল, এইসব কি কথাবার্তা? একটা মেয়েকে তুই এসব বলছিস? ও তখনও জামা পরার চেষ্টা করছিল। ওকে কবে মেয়ে ভেবেছিলাম যে এত ভেবে বলবো, বলেই ও ইশারা করতে থাকে। রিতম হেসে ঘর থেকে বেরিয়ে এলো। গৌরব আর মমতাজ ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। আমি আর রিতম টেবিলের ওপর বসে চায়ের কাপ তুলে নিলাম।
দুজনেই চুপ করে সামনের সিঁড়ির দিকে তাকিয়েছিলাম, কেউ আসলে যাতে আমরা ওদের সতর্ক করতে পারি। কতদিনের সম্পর্ক তোমার? ও অন্যদিকে তাকিয়ে বলল, 3 বছর। আবার নীরবতা। একটা প্রশ্ন করব, উত্তর দেবে? আমি ওর দিকে ঘুরে তাকিয়ে দেখলাম ও অনেকক্ষণ চুপ রইল, যে নিজেকে প্রস্তুত করছিল আমার উত্তর শোনার জন্য। পুরোটাই কি অভিনীত হয়েছিল তোমার আমার মধ্যে? আমি কি শুধুই রিপ্লেসমেন্ট ছিলাম? আমি চুপ করে একটু ভেবে বললাম, কিছুই অভিনয় ছিল না। ট্রেক করতে আসার পর এবার আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমার ভালো লেগেছিল যখন ট্রেনে তুমি আমাকে হাত ধরে তুলেছিলে, যখন গেটে দাঁড়িয়ে দুজনে কথা বলেছিলাম, যখন রাত্রে ট্রেনে একে অপরের দিকে তাকিয়েছি, পাথর দিয়ে নামতে গিয়ে জড়িয়ে ধরেছিলে তুমি আমাকে, যখন আমি কেঁপে উঠেছিলাম ভালো লাগতে। আমার কষ্ট হচ্ছিল যখন তুমি রাত্রে তোমার স্ত্রীকে ভালোবাসি বলেছিলে। আমি কেঁদেছি যখন জেনেছি তুমি বিবাহিত। আমি খুশিতে পাগল হয়েছিলাম যখন জেনেছি তোমার বিবাহ বিচ্ছেদ হচ্ছে। ওর মুখটা উজ্জ্বল হয়ে উঠছিল। আমি কখনো আকাশের জন্য এরকম ফিল করিনি, কখনো আমার হার্ট এত জোরে রেস করেনি যখন ওর সামনে থেকেছি। অনেকটা থেমে অনেক ধীরে ধীরে বললাম আমি, আকাশ আমাকে জোর করেছিল সেক্সের জন্য। আমি থাপ্পড় মেরে চলে এসেছিলাম নিজেকে ছাড়িয়ে। কই, তখন তো নিজেকে এতটা অপূর্ণ লাগেনি যেটা কাল রাত্রে শুধু তোমার পাশ থেকে সরে আসার জন্য লাগছিল। তাহলে কেন মিতা? তুমি আকাশকে পছন্দ করো কিন্তু ভালোবাসো না? না হলে আমার ক্ষমতা ছিল না তোমাকে সরিয়ে আনি? এই সম্পর্কের কোনো পরিণতি নেই। আমার আগের বিয়ের মতো এটাও পাশে সরিয়ে এগিয়ে এসো, আমরা নতুন ভাবে শুরু করি। রিতম এগিয়ে এসেছে আমার কাছে, ওর দু চোখ ভরা প্রত্যাশার আগুন। আমার ইচ্ছে করছিল এক্ষুনি ছেলেটাকে জড়িয়ে ধরি, কিন্তু আমি পারবো না রিতম। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। ও আমার সামনে এসে দাঁড়িয়ে আমার মুখটা ওর দিকে ঘুরিয়ে নিল। আমি টেবিলের উপর বসে আছি, ও আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখের দৃষ্টি অন্য রকম, ওর ঠোঁটগুলো আমার ঠোঁটের অনেক কাছে। কিসের জন্য মিতা? ও ওর ঠোঁট ঘষছিল আমার গালে, গলায়। আমি মুহূর্তে মুহূর্তে যেন মাখনের মতো গলে যাচ্ছিলাম। কারণ তাহলে আকাশের কথা সত্যি হবে। আমি ছেলেদের সাথে নোংরামি করি ওর চোখে দাঁড়ালে। যে বন্ধুত্বের অহংকার আমি এতদিন করেছি, সেই অহংকার থাকবে কেন? ও জিতে যাবে, আমি সেটা হতে দেব না। রিতম অবাক হয়ে তাকালো। এটা কি ভুলভাল কথা? এটা কোনো কারণ হলো? ওর সাথে সম্পর্ক না থাকলে ও কি ভাবলো না ভাবলো তোমার কি যাবে আসবে? আমি পারবো না। ওকে অনেকটা সরিয়ে আমি টেবিল থেকে নামতেই গৌরবদের দরজা খুলল। দুজনের চোখেই জল। গৌরব শেষবারের মতো জড়িয়ে ধরল মমতাজকে। তারপর মমতাজ আমাদের কিছু না বলেই পাশ থেকে নিচে নেমে গেল। কিরে, কি কি করলি? হাঁটতে পারবি তো রোমিও? আমিও ওর দিকে এগিয়ে যেতে যেতে বললাম। গৌরব আমার মজার উত্তর দিল না, অনেকক্ষণ চুপ করেছিল সামনের পাহাড়ের দিকে তাকিয়ে। কিছু না, শুধু কথা বলেছি। ও বড় পবিত্র, ওকে স্পর্শ করতে মন মানছিল না রে। আমি অনেক মেয়েকে স্পর্শ করেছি, কিন্তু ওকে স্পর্শ করতে ইচ্ছে করছে না। ও এভাবেই থাক, আমি আবার আসবো এখানে ফিরে, কোনো পাহাড়িয়া ছেলে হয়ে। শুধু ওর জন্য আবার জন্ম নেব এই পাহাড়ি গ্রামে। এমনই কোনো সকালে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। গৌরব কথা বলে যাচ্ছিল, আমি চোখ বন্ধ করে নিলাম। এই গৌরবকে কখনো দেখিনি আমি, একে আমি চিনি না। প্রকৃত ভালোবেসে ছাড়িয়ে দিয়েছে ওর মুখোশ। প্রচন্ড স্মার্ট ফ্ল্যাটবাজ ছেলে না, যেন নতুন প্রেমে পড়া এক স্বপ্নালু যুবক দাঁড়িয়ে আছে আমার সামনে। রিতম,
আমায় পিছনে এসে দাঁড়িয়েছে। ওকে আমি কোনোদিন বোঝাতে পারবো না এই অদ্ভুত মানসিকতার মানে। ও বুঝবে না, কারণ ও মেয়ে না। ও বুঝবে না আমার কতটা প্রমাণ করা দরকার ওরা প্রত্যেকে ছেলের বাইরেও মানুষ, দুটো ছেলে মেয়ে বন্ধুত্বও করতে পারে। ওকে বোঝাতে পারবো না আকাশের কথাগুলো কেন এত প্রমাণ করা জরুরি আমার। জায়গা ছাড়িয়ে জঙ্গলটা পড়তেই আমি স্তব্ধ হলাম আবেশে। এর আগেও জঙ্গলে হেঁটেছি আমি অনেক, কিন্তু পুরো 2 ঘন্টা এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার উত্তেজনা যেন আমার পিঠে ব্যথা ভুলিয়ে দিচ্ছিল। সে যে কি মায়াবী পরিবেশ, ভাষাতে বর্ণনা করা মুশকিল। পাহাড়ের ঢালে বড় বড় গাছ উঠে এসেছে। সেই পার্বত্য প্রকৃতির বুকে কি করে যে অজস্র গাছ জন্মেছে আমি জানি না। খুব ছোট্ট একটা পথ হাঁটার, তাতে একজনের বেশি কোনোভাবেই চলতে পারবে না। বনটা অদ্ভুত নিস্তব্ধ। আমাদের পায়ের নিচে পড়া শুকনো পাতার শব্দ যেন নিজের কানে স্পষ্ট শোনা যাচ্ছিল সেই নিস্তব্ধ প্রকৃতির বুকে। কোথাও পথ আছে, কোথাও বড় বড় লাফ মেরে পেরোতে হচ্ছে খাদের অংশ, কোথাও বড় বড় পাথরকে জড়িয়ে ধরে প্রায় ঝুলে ঝুলে একদিক থেকে অন্য দিক যাচ্ছিলাম। গাছগুলোর জন্য নিচের খাদ স্পষ্ট না হলেও প্রায় 8700 ফিট উঁচুতে আমরা, সুতরাং পা ফসকে গেলে কোথায় যে হারিয়ে যাব তার খবর আমরাও জানি না। আমি হাত দিয়ে স্পর্শ করতে করতে হাঁটছিলাম ভিজে ভিজে পাথরগুলোকে। যদিও এটা বিপজ্জনক, কারণ বহু গাছ থাকে যেগুলো বিষাক্ত, কিন্তু আমি পারছিলাম না নিজেকে আটকে দিতে। সেই শতাব্দী প্রাচীন পাথরগুলোকে আমি যেন শুনতে পাচ্ছিলাম তাদের নিঃশব্দে বলা কথাগুলো। পুরো 2 ঘন্টা কেউ কোনো কথা বলেনি। আমরা সবাই একে অপরের পিছনে পিছনে হেঁটে যাচ্ছিলাম। গাছগুলোর রং যেন পরিবর্তন হচ্ছিল গভীরতার সাথে। সবুজাভ রংটা গাঢ় হচ্ছিল গভীরে যেতে যেতে। তারপরই হঠাৎ আমি চিৎকার করে উঠলাম। জঙ্গলটা শেষ হতেই সামনে বেশ খাদের মতো অংশ। অনেকটা পাথর ধরে ধরে নামতে হবে, কিন্তু যেটা আমাকে মুগ্ধ করে দিচ্ছিল সেটা হলো সামনের দৃশ্য। সবুজের আস্তরণ শেষ হতেই দেখলাম পাথরের সাথে মিশেছে সাদা প্রলেপ, বরফ বরফ। আমি বাচ্চাদের মতো চিৎকার করেই প্রায় দৌড়ে নামছিলাম। মিতা দাঁড়া, হাত পা ভাঙবে, আস্তে নাম। শুভদার চিৎকার শুনে আমি ধীরে নামতে গিয়েই বিপদ হলো। এখানে মাটি বেশ আলগা, কোথাও কোথাও অনেক ঝুরঝুর মাটি পড়ে আছে। আমি পিছনে ফিরে দেখতে গেলাম ওরা কতটা নেমেছে। তখনই বিপদ হলো। আমার বুট স্লিপ খেলো, আমার পাটা একটু বেঁকে পড়তে আমি সরসর করে অনেকটা নেমে গেলাম। হাত পা ছিঁচড়ে যতক্ষণে নিজেকে পাহাড়ের গায়ে আঁকড়ে পড়া থেকে বাঁচালাম, তখন অনেকটা নেমে এসেছি। নিচে বরফের একটা ছোট্ট মাঠের মতো একটা ছোট্ট নদী প্রচন্ড বেগে সেই মাঠের বরফের নিচে একদিক থেকে ঢুকে অন্য দিক থেকে বেরোচ্ছে। বরফ এত পাতলা যে আমি যদি এতটা উঁচু থেকে পড়তাম হাত পা তো ভাঙতই। তাছাড়া বরফ ভেঙে নদীর জলে পড়লে ভেসে যেতাম। এসব নদীতে এত স্রোত, সাঁতার জানার কোনো দামই নেই। পড়লেই নদীর স্রোতে ভেসে কোনো না কোনো পাথরে ধাক্কা খাবো। ওরা অনেক দৌড়ে নামছে। আমি নামার পথ থেকে অনেকটা দূরে চলে এসেছি। পাহাড়ের গায়ে ঝুলছি শুধু বুটের জন্য। চৌহান সবার আগে নেমেছে। मैडम थोड़ा क्लाइंब करना पड़ेगा, नहीं तो रोक देना पड़ेगा। आप कर पाओगे? আকাশের কথাগুলো ভেসে এলো। এগুলো মেয়েদের জন্য না, এসব ছেলেরা করে। সব মেয়েরা কি পারে? কোশিশ করতে হুঁ। আমার পা ভিজে গেছে। বুঝতে পারছি নামার সময় ঘষা খেয়েছি অনেক, সেগুলো চিরে রক্ত বেরোচ্ছে। পেটে ব্যথা হঠাৎ অনেক বেড়ে গেছে। আমি বুট দিয়ে শক্ত করে লাথি মারলাম পাশের খাঁজে। প্রচন্ড ভালো জুতো, পায়ের তলাতে খাঁজ কাটা, ট্রেকিং এর জন্য একেবারে উপযোগী।
ওই ঝুড়ো ঝুড়ো পাথর মাটির মধ্যে ঠিক আটকে গেল। দ্বিতীয় পা সরিয়ে নিলাম ওর কাছেই, তারপর হাতের ওপর ভর দিয়ে ঝুলে নিলাম পাশের দিকে। ওরা ঝুঁকে তাকিয়ে, শাবাশ মিতা, হবে হবে, ধীরে কর, কোনো তাড়া নেই, প্রচিৎকার করে উঠল। সুমন আর বাকি সবাই উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে আছে। রিতম প্রায় নেমে আসছিল, সুমন আটকে দিল। মিতা পারবে, তুই দাঁড়া, তুইও বিপদে পড়লে আমাদের আরো সমস্যা হবে। তোর থেকে মিতার অভিজ্ঞতা অনেক বেশি, আর বড় জোর 2 বার যেতে হবে। চৌহান রোপ রেডি করছে, আমি না পারলে রোপ লাগিয়ে ও নামবে। আমার হাত ঘামে ভিজে গেছে, স্লিপ করছে। রিতম এতক্ষণে কথা বলল, ইউ ক্যান ডু ইট, আমি বিশ্বাস করি তুমি পারবে, তুমি অনেক স্ট্রং। আমি ওর দিকে তাকালাম চোখ তুলে, তারপর মনে হলো দেহে অনেকটা এনার্জি কেউ ভরে দিল। আমি দ্বিতীয় স্টেপ নিলাম, হাঁপাচ্ছিলাম, এত ঘামছি যে বাইরের মাইনাসের কাছের তাপমাত্রা আছে বোঝা যাচ্ছিল না। চারপাশ বড় সুন্দর, চারিদিকে শুধুই পাহাড়। একটু দূরে জঙ্গলের সীমানা ছাড়ানোর পর উল্টো দিকে সবুজ দেখতেই পাচ্ছি না। পাহাড় আর তার বুকে সাদা সাদা বরফের আস্তরণ ছড়িয়ে ছিটিয়ে। এত আগে বরফ পাবার কথা না, অন্তত আরো 2 দিন চললে তবে পাওয়ার কথা বরফ। মানে এবার পুরো স্নো ট্রেক হবে, যেটা বিপজ্জনক। আমি এগিয়ে আসতেই চৌহান হাত বাড়িয়ে দিল, বাকিরা ধরে নিল। আমি মাটিতে শুয়ে পড়লাম। পিঠে এত ভারী ব্যাগ নিয়ে এই চড়াই বিপজ্জনক ছিল। আমরা ট্রেক করতে এসেছি, ক্লাইম্বিং না। সবাই আমাকে ঘিরে বসেছিল। শুভদা আর অনিমেষদা দৌড়ে এলো, কোথায় লেগেছে তোর? ওরা ঝুঁকে পড়েছে আমার ওপর। আমি অনেকক্ষণ ওদের ঝুঁকে থাকা মুখের দিকে তাকিয়ে শুয়ে থাকার পর উঠে বসলাম। তখনই মুখ থেকে যন্ত্রণার একটা শব্দ বেরোলো। পায়ে হাত দিলাম, ভিজে রক্ত, নীল রঙের প্যান্ট বলে কেউ বোঝেনি। রিতম সবাইকে সরিয়ে সঙ্গে সঙ্গে পাশে বসে পাটা কোলে তুলে প্যান্টটা গোটাতেই সবাই শিউরে উঠল। আমিও অন্যদিকে তাকালাম। পায়ে এত ঘষা খেয়েছি যে পুরো পা লাল হয়ে আছে রক্তে। রিতম একবার আমার দিকে তাকালো, ওর মুখে বিরক্তি স্পষ্ট। ও তারপর নিজের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে ফার্স্ট এড বক্স বের করলো। এতক্ষণ কেউ কোনো কথা বলেনি। ও পায়ে আয়োডিন ঢেলে মিউপ্রোসেন লাগিয়ে ব্যান্ডেজ করলো। আমি উঠে দাঁড়াতে যেতে সুমন এগিয়ে অনেকটা কাঁধে করে তুললো আমাকে। আমি ওকে ছেড়ে স্বাভাবিক দাঁড়ালাম। শুভদা এবার কথা বলল, মিতা, এটা তোর লাস্ট ট্রেক আমাদের সাথে, আমি কোনোদিন তোকে আনবো না। দাদার মুখ গম্ভীর, সবাই চুপ করেছিল। দাদা, আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি হাঁটতে পারবো, আমি তোমাদের দেরি করাবো না। শুভদা সামনের পাথরটার উপর বসে গেছিল, উঠে এলো। আমি জানি তুই করবি না, তুই কতটা জেদি আমরা জানি, কিন্তু তারপর আজ যদি তোর কিছু হয়ে যেত, আমি কি বলতাম তোর বাবা মাকে? কি মুখ নিয়ে যেতাম? তোকে বাঁচাতে গিয়ে আমাদের কিছু হলে কি হতো? দেখ মিতা, পাহাড় জেদ করার মতো না। তোর পিরিয়ড চলছে, আমরা জানি তোর কত কষ্ট হচ্ছে, কিন্তু তুই জেদ করে ওষুধ খাচ্ছিস না। আমরা জানি তুই জেদ করে চলেছিস, কিন্তু যদি কিছু হয় আমি নিজেকে কি উত্তর দেব বলতে পারিস? আমি ঠোঁট কামড়ে ধরলাম দাঁত দিয়ে, ভিতর থেকে বেরিয়ে আসতে চাওয়া অনুভূতিগুলোকে আটকাতে। জানো শুভদা, আমি আসার আগে আকাশ বলেছিল আমি একটা মেয়ে, আমি পারবো না তোমাদের সাথে পাহাড় চড়তে। জানো, ও বলেছিল আমাদের শরীর নরম, কিছু একটা বিপদ হলে ওর পরে সমস্যা হবে। বলেছিল আমি খুব মজা নেব এতগুলো ছেলের সাথে, কেউ দেখতে আসবে না আমি কি করছি। ওদের মুখটা অবাক হয়ে গেছে। সুমন এগিয়ে আসছিল, আমি হাত তুললাম ওকে থামিয়ে দিতে। আমি জেদি, খুবই জেদি। আমি ইম্যাচিওর জেদি, কারণ আমি জেদ করে বলেছি তোমরা মানুষ, ছেলে হওয়ার আগে তোমরা মানুষ, তোমরা কোনোদিন আমাকে স্পর্শ করবে না। আমি জানি, আমি না চাইলে তোমরা কোনোদিন ভাববে না আমি মেয়ে। আমি মেয়ে বলে পারবো না, বলবে না আমার পিরিয়ড হচ্ছে বলে আমি নরম শরীরের।
তোমরা বলবে না, তাই আমি জেদি। আমি ওকে দেখাতে চাই, ওর মতন মানসিকতার সব কটা ছেলেকে দেখাতে চাই, নারী মানেই কারোর হাতের পুতুল না, নরম বাক্সবন্দি হওয়া না। নারী মানেই পুরুষ দেখে ঝাঁপিয়ে পড়ে না। আমি জেদি শুভদা, কারণ আমি ওকে দেখাতে চাই তোমাদের মতো মানসিকতার ছেলেরাও আছে, যারা ওদের থেকে আলাদা। আমি জেদি সুমন, কারণ আমি আমার পিরিয়ডের কষ্ট সহ্য করে দেখাতে চাই এটা আমাকে দুর্বল করে না, কোনো নারীকে করে না। সুমন এগিয়ে আমার কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। আমি জানি তোমরা আমার সব কথা বুঝবে না, ভাববে প্রমাণ করার কি দরকার, যখন মানুষটা সামনেই নেই। দরকার দাদা, দরকার নিজের কাছে দরকার। আমি দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেছিলাম। সুমন আমার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছিল। শুভদা আমার দিকে পিছন ফিরে অন্য দিকে তাকিয়েছিল। অনিমেষদা পাথরের ওপর বসে একটু ঝুঁকে হাঁটুতে হাত দিয়ে ভাবছিল। গৌরব এসে আমার সামনে বসে গেল। প্রো দাঁড়িয়েছিল, আর রিতম দুহাত বুকের কাছে জোর করে কি এক গভীর চিন্তার মধ্যে ঢুকে গেছিল। চৌহান পুরোটা বুঝতে না পারলেও আমাদের মুখের অবস্থা দেখে কিছু বুঝে চুপ করে গেছিল। বেশ কিছুক্ষণ নীরব চারিদিক। পাখিদের শব্দ, নিচে নদীর শব্দ মিশে যাচ্ছিল পাহাড়ের নিঃশব্দে। ওপর থেকে আরো স্পষ্ট সামনের পাহাড়ের চূড়াগুলো। आप बड़ी हिम्मत वाली है, मुझे लगा ही नहीं आप चढ़ पाओगे। रोप लगा के उठाना भी मुश्किल था, आप खुद ही चढ़ गई। চৌহান অনেকক্ষণ চুপ থেকে বলল। ওর কথা শুনেই সবাই যেন নিজেদের হঠাৎ তৈরি করা চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো। চলো সবাই, অনেক হাঁটা আজ, আকাশের অবস্থা খারাপ হলে মুশকিল, অনেকক্ষণ নষ্ট হলো। শুভদা বলতেই সবাই উঠে দাঁড়ালো। আর মিতা, তুই আজ আমার সাথে হাঁটবি। শুভদা এগিয়ে এলো, সব থেকে সামনে, সবার আগে। আমি কেঁদে ফেললাম প্রায়। এতটা রেকগনিশন কল্পনা করিনি।